শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় থাকছে আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি, বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন ও বেঙ্গল ট্যুরিজম। আগামী 21শে জুন বিশ্ব যোগ দিবস। এবারের থিম এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষকের তত্ত্বাবধানে চলেছে যোগের অনুশীলন। ক্রীড়া ভারতী কলকাতা মহানগর সংগঠনের সম্পাদক বিশিষ্ট যোগ প্রশিক্ষক আশিস কুমার পাল আকাশবাণীকে বলেন, অর্থনীতি বা পরিকাঠামো ধ্বংস হলে তা পুনর্নির্মাণ সম্ভব, কিন্তু সংস্কৃতি ধ্বংস হলে পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়ে। ভারত আজও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে তার উজ্জ্বল সংস্কৃতির জন্য, আর যুগ যুগ ধরে বহমান সেই সংস্কৃতির একটি বিশিষ্ট ধারা হল যোগ। শুধু ভারতবর্ষে নয়, বিশ্বকে সুখী, সমৃদ্ধ ও শান্তির পথ দেখাতে পারে যোগ। তাই বিশ্ববাসী এই যোগকে সাদরে গ্রহণ করেছে। তাই আসুন আমরা সকলে মিলে 21শে জুন যোগ দিবস পালন করি। নিরোগী হওয়ার জন্য যোগ। কথায় আছে, শরীর মাধ্যম পরিধর্ম সাধনম। যদি সাধনা করতে হয়, অর্থাৎ যদি শরীর সুস্থ থাকে, তাহলে সব সাধনায় সম্ভব আছে, নিজে, পরিবার এবং রাষ্ট্রের। তাই আসুন আমরা এইরকম যোগ দিবসে সামিল হয়ে আমরা বিশ্ববাসীকে গৌরবান্বিত করি। আমাদের মহর্ষি পতঞ্জলি বলছেন যে যোগের সংজ্ঞায় বলা হয়েছে চিত্তবৃত্তি নিরোধক, আর ভগবদ গীতাতে যোগের সংজ্ঞায় বলা হয়েছে যোগ কর্মসু কৌশলম। ঋষি অরবিন্দুর ভাষায় শরীর, মানসিক, ভৌতিক এবং নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতি হলো যোগ। আর আমি বলবো যে যোগ মানে হলো সবল শরীর, সুদৃঢ়, দীর্ঘায়ু, তীক্ষ্ণ বুদ্ধি, আয়ু, প্রজ্ঞা, বল, বীর্য ধারণ ক্ষমতা বাড়ে। সেই জন্য সারা বিশ্ব আজ পৃথিবী গ্রহণ করেছে যোগকে। তাই আমি আবার পুনরায় স্মরণ করে দিতে চাইছি যে সকলে যোগ করুন, ভারতকে বিশ্বগুরু বানান। যোগ কেন্দ্রগুলিতে সারা বছরই চলে অনুশীলন, কিন্তু যোগ দিবসের তাৎপর্যই আলাদা। সেদিন নজর কাড়ার জন্য যোগ কেন্দ্রগুলির মধ্যে চলে প্রতিযোগিতা। তাই যোগ দিবসের কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। যোগ দিবস উপলক্ষে মহিলাদের মধ্যেও যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। বর্ধমানের একটি যোগ প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দিবসে নিজেদের সেরাটা তুলে ধরতে তারা বিশেষ অনুশীলন শুরু করেছেন। তাদের কথায়, যোগ চর্চা ভালো লাগা ও ভালোবাসার একটা বিষয়। উৎসাহ ও আনন্দের সঙ্গে তারা নিয়মিত যোগাভ্যাস করেন। যোগ দিবস তাদের কাছে উৎসবের মতো। আমার নাম প্রিয়াঙ্কা হোড। সবাই মিলে যোগ দিবস হবে 21শে জুন, তার প্র্যাকটিস করতে এসেছি। যোগ তো আমাদের কাছে খুব ভালো লাগার বিষয়, ভালোবাসার বিষয়। আমরা স্পেশালভাবে প্র্যাকটিস করি, নতুন নতুন আসন করে আমরা যোগ দিবস পালন করার চেষ্টা করি আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে। আমার নাম পম্পা হাজরা। আমরা যোগ দিবসের জন্য প্র্যাকটিস করছি। আমাদের অনুশীলন চলছে ম্যামের তত্ত্বাবধানে। প্রথম থেকে আমি আছি, বিশ্ব যোগ দিবস তখন থেকে আমি প্রোগ্রাম করছি, এখনো আছি। যোগ দিবস আমাদের কাছে একটা উৎসব, বাৎসরিক উৎসব যেমন আমরা পালন করি, সেরকম আমাদের কাছে যোগ দিবস ঠিক বছরে একটা দিন আসে। আমরা খুব মজা করি। তার জন্য আমাদের নতুন পোশাক, নতুন ড্রেস, নতুন নতুন ব্যায়াম, আমরা সমস্ত কিছু তৈরি করি এটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। যোগ প্রশিক্ষক মহাশ্বেতা হোড় আমাদের জেলার সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, মহিলারা সংসারের কাজ সামলিয়ে উৎসাহের সঙ্গে যোগ অনুশীলনের জন্য আসছেন। মহিলাদেরকে যোগ দিবস পালনের জন্য প্র্যাকটিস করাচ্ছি এখন। আমরা 21শে জুন প্রতি বছরই যোগ দিবস পালন করি। খুব ভালো লাগে এবং আমার মেয়েরা খুব উৎসাহী এই বিষয়ে। তারা রেগুলার আসছে এবং আমার সঙ্গে নানা রকম আসনে নিয়ে প্র্যাকটিস করছে। খুব ভালো লাগছে তাদের। তাদের কোনো অসুবিধা বোধ নেই বা কিছু নেই, যাই সংসার আছে, কাজ আছে, আসতে পারবো না, সেরকম কিছু নয়। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে সারদা শিশু তীর্থ, জলপাইগুড়ি আদালত, আদর্শ ব্যায়ামাগার, প্রজাপিতা ব্রহ্মাকুমারী সহ জেলার বিভিন্ন যোগ সেন্টারে যোগ দিবসের প্রস্তুতি চলেছে। ছাত্রছাত্রী থেকে অফিস কর্মী, উকিল,
চিকিৎসক, বহু পেশার মানুষই রয়েছেন যারা সপ্তাহে অন্তত একদিন যোগাভ্যাস করেন। তারা আজকের সময়ে যোগের প্রাসঙ্গিকতা তুলে ধরেন আমাদের প্রতিনিধি চন্দনা চৌধুরীর কাছে। আমি মৌসুমী দাস। আমি নর্থ বেঙ্গল পিরামিড স্পিরিচুয়াল সোসাইটি মুভমেন্টের একজন সদস্য। আমি বিভিন্ন জায়গায় গিয়ে ধ্যান শেখাই এবং তার সাথে যোগাটাও শেখাই। আমরা ধ্যান করে বিভিন্ন রকম মানসিক রোগ, শারীরিক রোগ এইগুলোর থেকে মুক্ত হতে পারি, তেমন আমরা আধ্যাত্মিকতার পথেও বিভিন্ন উপকার পেয়ে থাকি। আমার নাম মৌলি চন্দ। আমি জলপাইগুড়ি জেলার কাছে নাওয়াপাড়াতে থাকি। এখানে একটি দিদি আমাদের ক্লাবে এসে যোগা শেখান। আমি মাধ্যমিক দিলাম, যখন শেখান তখন এসে আমি এখানে শিখি। বর্তমানে যে পরিস্থিতি চলছে, যুদ্ধ পরিস্থিতি, একটা অশান্তি, মানসিক স্থিরতা আমাদের নেই। আমার মনে হয় সেই পরিস্থিতিতে যোগ সাধনা করলে আমাদের মানসিক স্থিতি বা মানসিক দৃঢ়তা বজায় থাকবে। পরিস্থিতিতে মোকাবেলা করার মতো মানসিক শক্তি, দৃঢ়তা আমাদের আসবে। সেই কারণে যোগের ভূমিকা তো অসাধারণ। শুধু যুদ্ধ পরিস্থিতি নয়, যে কোনো প্রতিকূল পরিবেশে যোগ সাধনা একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এর গুরুত্ব অপরিসীম। সর্বাংশু দত্ত, আমি একজন হাউসওয়াইফ এবং আমি এখানে 3-4 মাস থেকে কন্টিনিউ করছি। প্রচুর বেনিফিট পেয়েছি। স্পেশালি বডি ভীষণ হালকা এবং ভীষণ হেলদি ফিল করতে পারি। পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তুতি শিবির অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক যোগ দিবসের প্রোটোকল মেনে যোগ প্রশিক্ষণ দিচ্ছেন যোগ প্রশিক্ষক গৌতম কুমার বোস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর প্রসূন কুমার পরিয়া আমাদের জেলার সংবাদদাতা সব্যসাচী লাহাকে জানালেন যোগ দিবসের প্রাসঙ্গিকতা। যোগ করলে মানসিক যে অস্থিরতা সেটা দূর হয়। যোগ ও মেডিটেশনের মাধ্যমে মানুষের মন শান্ত থাকে এবং জীবনের অনেক দিক খোলা থাকে। আমি 15 বছর ধরে শেখাচ্ছি। আমার নাম সুজিত গাঙ্গুলি, আমি যোগা ইনস্ট্রাক্টর। গত 14 জুন পালিত হল বিশ্ব রক্তদাতা দিবস। রক্ত দিয়ে যারা মানুষের জীবন বাঁচায়, সেই সঙ্গে রক্তদানের মধ্যে দিয়ে সংহতি, ঐক্য, চেতনাকে উদ্বুদ্ধ করে থাকেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে বিশ্বজুড়ে দিনটি উদযাপিত হয়ে আসছে। বিশ্ব রক্তদাতা দিবসে এবারের মূল ভাবনা ছিল রক্ত দিন, প্রাণ বাঁচান। 1995 সাল থেকে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনসের উদ্যোগে আন্তর্জাতিক রক্তদাতা দিবস পালনের সূচনা হয়। এই উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন স্বাস্থ্য সংগঠন, সংস্থা, সামাজিক সংগঠন রক্তদান শিবিরের আয়োজন করে। ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার মহাসচিব তথা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক অপূর্ব ঘোষ এই আন্দোলনে বহু বছর ধরে বিশেষভাবে সক্রিয় ও ইতিবাচক ভূমিকা নিচ্ছেন। আমাদের প্রতিনিধি কাশফিন নাহারকে তিনি জানালেন দিনটির তাৎপর্য। 2004 সালের 14 জুন থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ব্লাড ট্রান্সফিউশন এবং আন্তর্জাতিক রেড ক্রস ফেডারেশন জেনেভার উদ্যোগে সমগ্র পৃথিবী জুড়ে বিশ্ব রক্তদাতা দিবস পালিত হচ্ছে। এবছর এটা 22তম বর্ষ। 14 জুন হচ্ছে ডক্টর কার্ল ল্যান্ডস্টাইনার, যিনি এবিও ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন, একটা যুগান্তকারী আবিষ্কার। 2001 সালে ডক্টর কার্ল ল্যান্ডস্টাইনার এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। জীবনদায়ী রক্তের এখনো কোনো বিকল্প সমগ্র পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। মানুষই পারে একমাত্র রক্তদান করে মানুষের জীবন রক্ষা করতে। রক্ত এখন একটি জীবনদায়ী উপাদান, ফার্স্ট মেডিসিন অব দি ওয়ার্ল্ড বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে। পৃথিবীতে 66টি দেশ রক্তদানের স্বয়ং সম্পূর্ণ হতে পারলেও আমাদের দেশ ভারতবর্ষ কিন্তু রক্তদানের স্বয়ং সম্পূর্ণ দেশ নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দীর্ঘদিন ধরে এই প্রয়াস জারি রেখেছি। আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গেও স্বেচ্ছা রক্তদান আন্দোলনের সূচনা 70-এর দশকের শেষ থেকে শুরু হলেও আমরা এখনো আমাদের চাহিদার 60% সংগ্রহ করতে পারি, 40% করতে পারি না। আর এই করতে পারি না বলেই আমাদের বছরে অন্ততপক্ষে 2-3 বার করে রক্তের সংকট দেখা দেয়। এই মুহূর্তে বর্ষা আমাদের রাজ্যে প্রবেশ করেছে। যে একটা গ্রীষ্মকালীন অবস্থা চলছিল, তাতে রক্তদান শিবিরগুলিতে রক্তদাতার সংখ্যা দিন দিন কমে আসছিল। আমরা আশা করব 18 থেকে 65 বছরের যে কোনো মানুষ, পুরুষেরা বছরে 3 মাস অন্তর 4 বার রক্তদান করতে পারেন, মহিলারা 4 মাস অন্তর 3 বার রক্তদান করতে পারেন। বিশেষ করে যারা 18 বছরে
পদার্পণ করছেন ছেলে মেয়েদেরকে উদ্দেশ্যে বলবো যে আমরা ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স ফোরাম 50 বছরেরও বেশি সময় ধরে আমরা এই কাজ করছি। রক্তদানে স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, বরং নিয়মিত রক্তদান করলে শরীরের স্বাস্থ্যের উন্নতি হয়। রক্তদান করুন, মৃত্যু পথযাত্রী মানুষের জীবনের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে আপনার জীবনদায়ী রক্তদান। রক্তদান করার নিয়ম এবং কে কে রক্তদান করতে পারেন সে বিষয়েও স্পষ্ট ধারণা দিলেন অপূর্ব ঘোষ। রক্তদান কারা করতে পারেন এটা অত্যন্ত জরুরি বিষয়। আমরা জানি যে রক্তদাতার রক্তদানের পর 5টা ম্যান্ডেটরি টেস্ট হয় আমাদের দেশ ভারতবর্ষে। আমি পৃথিবীর অনেক দেশে গিয়েছি, সেই সব দেশে রক্তদাতার রক্তদানের পর পরীক্ষার যে সংখ্যা সেটা কোনোটা দেশে 12টা পরীক্ষা হয়, 14টা পরীক্ষা হয়, কিন্তু আমাদের দেশে 5টি পরীক্ষা হয়। হেপাটাইটিস বি, হেপাটাইটিস টি, HIV-1, HIV-2, VDRL, ম্যালেরিয়া পরীক্ষা করা হয়। সুস্থ সবল মানুষ রক্তদান করতে পারেন। যদি আমার ক্যান্সার হয়ে থাকে, ক্যান্সার রোগীরা রক্তদান করতে পারবে না। আমার যদি হার্টের অপারেশন হয়ে থাকে, তার রক্তদান করা যাবে না। অনেকে এটা জানেন না যে এখন ডায়াবেটিস রোগীরাও যদি ইনসুলিন না নেয় তারা কিন্তু রক্তদান করতে পারবেন। তার কারণ এটি কিন্তু সঞ্চালনযোগ্য রোগের কোনো উপসর্গ রক্তদাতার রক্তে থাকে না। সুতরাং সুস্থ সবল মানুষ, আমাদের জনসংখ্যার মাত্র 1 থেকে 2% মানুষ যদি রক্তদান করে, এবং আমার যদি হেপাটাইটিস বি হয় সারা জীবন রক্তদান করা যাবে না, হেপাটাইটিস সি হলে সারা জীবন রক্তদান করা যাবে না, HIV পজিটিভ হলে তারা সারা জীবন রক্তদান করতে পারবেন না, সন্তান সম্ভব মা রক্ত দিতে পারবেন না, দুগ্ধ প্রদানকারী শিশু আছে এমন কোনো মা তারাও রক্তদান করতে পারবেন না। কিন্তু বাকি যারা আছেন তারা কিন্তু সকলেই 18 বছর বয়স থেকে 65 বছর পর্যন্ত রক্তদান করা যায়, এবং তারা নিয়মিত রক্তদান করলে শরীর এবং স্বাস্থ্য দুটোই কিন্তু ভালো থাকে। থাইরয়েডে আক্রান্ত রোগীরা যেহেতু একটা হরমোন থেকে এই রোগের সৃষ্টি হয়, তারা রক্তদান না করাটাই ভালো। আমাদের রক্তদানের উদ্দেশ্য হচ্ছে রক্ত গ্রহীতার উপকার করা। সুতরাং রক্তদাতার যদি রক্তের মধ্যে কোনো সমস্যা থাকে, সেখানে থাইরয়েডের ক্ষেত্রে এবং ইনসুলিন নেওয়া ডায়াবেটিকের ক্ষেত্রে রক্তদান এখন নিষিদ্ধ আছে। বাকি অন্যান্য যে প্রাসঙ্গিকতা আছে, 45 কেজি ওজন হতে হবে, ন্যূনতম 45 কেজি ওজন, ভারী খাবার খেয়ে 2 ঘন্টা রক্তদান করা যায় না, হালকা টিফিন করে রক্তদান করতে হয়। রক্তদানের পরে সেরকম দামি খাদ্যেরও প্রয়োজন হয়। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দেশের অপরিচিত পর্যটন স্থলগুলিকে পরিচিত করে তুলতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কলকাতায় সম্প্রতি বেঙ্গল ট্যুরিজম ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রকের সহকারী অধিকর্তা জ্যোতির্ময় বিশ্বাস জানান, অপরিচিত পর্যটন স্থলগুলিকে সবার কাছে পরিচিত করে তোলার পাশাপাশি সেখানকার স্থানীয় খাদ্য, সংস্কৃতি ও পোশাক পর্যটকদের কাছে তুলে ধরতে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অন্য পর্যটন স্থলগুলিও বেশি করে পর্যটকদের কাছে তুলে ধরতে এবং সেখানকার সংস্কৃতিকে বজায় রাখতে সরকার জোর দিচ্ছে। তিনি বলেন, বাংলার পর্যটকেরা যেভাবে দেশের বিভিন্ন রাজ্য ভ্রমণে যান, একইভাবে অন্য রাজ্য ও বাইরের দেশের পর্যটকেরাও যাতে বাংলা সহ পূর্ব ভারতে ভ্রমণে আসেন সে বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। আমরা চাই যে পর্যটন স্থল আরও বেশি বেশি করে লোকেদের কাছে পরিচিত, আকর্ষণীয়, সাথে সাথে ওইখানকার লোকাল যে সমস্ত সংস্কৃতি আছে সেটা কিন্তু ঠিকঠাক থাক, এবং পর্যটন স্থল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা থাকে, তার জন্য পরিবেশগতভাবে ক্ষতি নয়। এবং আমরা চাইছি আমাদের যে যেগুলো লেজার নন ট্যুরিজম টুরিস্ট প্লেস বলায় সেইগুলোকে আরও বেশি বেশি করে এক্সপ্লোর করা, এবং অবশ্যই টুরিস্ট প্লেসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেইখানকার স্থানীয় কুজিন, কালচার, ক্লোদিংসকেও প্রমোশন করা। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান, অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।